গুড মর্নিং বন্ধুরা। আসন্ন WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কের যেরকম প্রশ্ন আসার কথা সেরকম 15টি অঙ্কের একটি সেট আজ করাবো। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক বলেছে, এক ব্যক্তি 61 কিলোমিটার পথ 9 ঘন্টায় অতিক্রম করে। ওই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে 4 কিমি প্রতি ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিমি প্রতি ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করে। তিনি পদব্রজে কতটা পথ অতিক্রম করেছেন? ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা প্রথমে ধরে নেব যে সে পদব্রজে সে কত ঘন্টা পথ গেছে। ধরে নিই পদব্রজে সে এক্স ঘন্টা গেছে। তাহলে সাইকেলে কত ঘন্টা পথ গেছে? না, সাইকেলে যাবে হচ্ছে 9 - x ঘন্টা। ঠিক আছে, এইবার দেখো কি করা যায়। পদব্রজে সে 4 কিমি প্রতি ঘন্টা বেগে গেছে। আমরা কি জানি? আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু টাইম ইন্টু স্পিড। তাহলে এখানে পদব্রজে সে কতটা পথ গেছে? পদব্রজে গেছে, এখানে টাইম হচ্ছে x ঘন্টা, আর গতিবেগ কত? গতিবেগ হচ্ছে 4 কিমি প্রতি ঘন্টা। অর্থাৎ সে সাইকেলে এই পদব্রজে এতটা কিমি পথ গেছে। এবার দেখো সাইকেলের ক্ষেত্রে টাইম কত? সাইকেলের ক্ষেত্রে টাইম হচ্ছে 9 x ঘন্টা, আর সাইকেলের গতিবেগ 9 কিমি প্রতি ঘন্টা। তাহলে সাইকেলে সে কত পথ গেছে? না, সাইকেলে পথ গেছে হচ্ছে টাইম 9 - x ইন্টু 9 এত কিমি। তাহলে এই যে পদব্রজে আর সাইকেলে মোট কত পথ গেছে? মোট গেছে এই দুটোর যোগফল হচ্ছে 61 কিমি, কারণ তিনি 61 কিলোমিটার পথই গেছে। তাহলে এবার এটাকে সমাধান করি। তাহলে 4x প্লাস 9 - 9 = 81 মাইনাস 9x সমান 61। তাহলে কি হচ্ছে 81 মাইনাস 5x সমান 61। তাহলে 5x সমান 81 মাইনাস 61 সমান 20। তাহলে x সমান কত হলো? x সমান 20/5 মানে 4। তাহলে এক্স কী ধরেছিলাম? এক্স ঘন্টা, 4 ঘন্টা। তাহলে সে পদব্রজে কত পথ গেছে? পদব্রজে গেছে হচ্ছে 4 × x এত পথ। তাহলে 4 × x এখানে 4 মানে 16 কিমি পথ গেছে। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে এ বি ও সি এর সমষ্টি 98, a/b সমান 2:3 এবং b/c সমান 5/8 হলে b সমান কত? দেখো প্রথমে বলেছে a/b 2:3 আর b/c 5/8 মানে 5:8। তাহলে এখান থেকে আমাদের প্রথমে বার করে নিতে হবে a/b/c। তো ওটা বিভিন্নভাবে বার করা যায়, তবে এই পদ্ধতিটাই মনে হয় সহজ। তোমরা কি করবে? প্রথমে একটা ছক কেটে নেবে। ছকটা কি? a, b আর c। ঠিক আছে, এবার কি দেওয়া আছে? a/b দেওয়া আছে 2:3 আর b/c দেওয়া আছে 5:8। ঠিক আছে, এইবার কি করব আমরা? এখানে সি দেওয়া নেই, তাহলে যেই ঘরটা ফাঁকা থাকবে তার আগের ঘরে যেটা দেওয়া আছে সেটাই বসিয়ে দেবো, আবার তার পরের ঘরে যা আছে। তো এখানে আগের ঘর নেই, অর্থাৎ পরের ঘরে 5 আছে, তাহলে 5টা বসিয়ে দেবো। এইবার এটাকে গুণ করে দেবো। 5 × 2 = 10, 3 × 5 = 15, 3 × 8 = 24। তাহলে a/b/c হচ্ছে 10:15:24। আমার কিসের মান চেয়েছে? বি এর মান। তাহলে বি এর আনুপাতিক ভাগাড় বার করতে হবে। বি এর আনুপাতিক ভাগাড় কত হবে? বি এর আনুপাতিক ভাগাড় হবে 15/10 প্লাস 15 প্লাস 24 সমান 15। 10 আর 15 25 আর 24 49। এবার এটাকে মোট সমষ্টিটা দিয়ে গুণ করে দেবো। তাহলে সমষ্টি কত বলেছে? 98। তাহলে 49 × 2 = 98, 15 × 2 = 30। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 3টি সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের লসাগু 2400, তাদের গসাগু কত? অনুপাত কি বলেছে? না, বলেছে 3টি সংখ্যার অনুপাত 3:4:5। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? না, ধরতে পারি প্রথম সংখ্যাটা ধরলাম 3x, দ্বিতীয় সংখ্যাটাকে ধরলাম 4x, আর তৃতীয় সংখ্যাটাকে ধরলাম 5x। ঠিক আছে, এবার এগুলো যদি উৎপাদক করি, 3x এর উৎপাদক কত হবে? 3 × x, 4x এর উৎপাদক 2 × 2 × x, আর 5x এর উৎপাদক 5 × x। এইবার দেখো লসাগু কত হবে এদের? লসাগু হবে হচ্ছে, আগে যেগুলো কমন আছে, একমাত্র কমন আছে x, আর বাকি সবগুলোই আনকমন, মানে সবগুলোকে লসাগু যেহেতু সবগুলো নিয়ে নিতে হবে। 3 × 2 × 2 × 5 মানে 4 × 5 = 20, 3 × 60 60x। আর গসাগু কত হবে? যেটা 3টের মধ্যে আছে, দেখো 3টের মধ্যে একমাত্র আছে হচ্ছে x। ঠিক আছে, এবার কি বলেছে? এদের লসাগু বলেছে 2400, মানে 60x সমান 2400। তাহলে x সমান কত? 2400/60, 0 0 কেটে গেল, 4 × 6 = 24, 40। তাহলে x সমান 40। এবার বলেছে তাদের গসাগু কত? গসাগু x, মানে গসাগু হচ্ছে 40। উত্তর 4।
আচ্ছা, পরের অঙ্ক বলেছে 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত। তাহলে আগে আমরা বলি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9। এবার এর বর্গমূল করি। 3 তিরিকে 9, 99, 3-এর ডবল 6 আসবে, এখানেও 1 যাবে, এখানে 1 যাবে, 61, 8, 3, আবার দুটো 9 নামবে, 31-এর ডবল আসবে 62। এবার কত যাবে, এখানে 2 জায়গায় 6, তাহলে 6 6 36, 6 দুগুণে 12, 13 14 15, আর 6 6 36 একে 37। 9 থেকে 6 গেলে 3, 9 থেকে 5 গেলে 4, আর 7 আর 1 8। তাহলে কি বলেছে 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত হবে। তাহলে এইটার থেকে এটাকে বিয়োগ করে দেবো। তাহলে 5টা 9, 143 বাদ যাবে। তাহলে হবে হচ্ছে 6 আর 3-এ 9, 5 4 9, 8 9 9। তাহলে 99,856 হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 40 টাকা কেজি দরের 50 কেজির সাথে 60 টাকা কেজি দরের কত কেজি চিনি মেশালে মিশ্রিত চিনির ক্রয় মূল্য 55 টাকা প্রতি কেজি হবে। তাহলে ধরি এক্স কেজি চিনি মেশাতে হবে। ঠিক আছে, তাহলে কি বলেছে 40 টাকা কেজি দরে 50 কেজি চিনি। তাহলে কি বলেছে 40 টাকা কেজি দরে 50 কেজি চিনি মেশাবে। তাহলে 40 টাকা কেজি দরে 50 কেজি চিনির ক্রয় মূল্য কত, 40 × 50 এত টাকা। এবার করেছে 60 টাকা কেজি দরের এক্স কেজি চিনি মেশাবো, তাহলে এর ক্রয় মূল্য কত, 60 × x টাকা। আর মিশ্রিত চিনির ক্রয় মূল্য কত, মিশ্রিত চিনির প্রতি কেজির ক্রয় মূল্য 55 টাকা। তাহলে 55 টাকা ইন্টু কত কেজি মিশিয়েছি, না প্রথম প্রকার চিনি মিশিয়েছি হচ্ছে 50 কেজি, আর দ্বিতীয় প্রকার মিশিয়েছি x কেজি, তার মানে 50 + x টাকা। তাহলে দেখো এই দুই প্রকার চিনির মোট ক্রয় মূল্যই এই মোট মূল্যের সমান। তাহলে এইটা প্লাস এইটা সমান সমান এই দুটোর ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে এবার সমাধান করে দিই। এটা হচ্ছে 2000 + 60x সমান সমান 5 5 25, 5 5 25, 26 27 প্লাস 55x, 55x এপাশে নিয়ে আসলে 60x মাইনাস 55x সমান সমান 2750 মাইনাস 2000, তাহলে 5x সমান সমান 750। তাহলে x সমান সমান কত হলো, 750/5 সমান সমান 1500। তাহলে 150 কত কেজি চিনি মেশাতে হবে, 150 কেজি চিনি মেশাতে হবে। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে এক ব্যবসায়ী 48 টাকায় কিছু দ্রব্য কিনে মোট দ্রব্যের 1/5 25% ক্ষতিতে বিক্রি করলেন। বাকি অংশ শতকরা কত লাভের হারে বিক্রি করলে মোটের উপর 25% লাভ হবে। তাহলে দেখো 48 টাকায় দ্রব্য কিনেছেন, তার মানে এক অংশের দাম 48 টাকা। তাহলে 1/5 দাম ক্রয় মূল্য কত হবে, 1/5 ক্রয় মূল্য হবে হচ্ছে 48/5, 5 নং 45 আর 5 6 30, তাহলে 9.6 টাকা। তাহলে 1/5 দাম হচ্ছে 9.6 টাকা। তাহলে বাকি অংশ মানে 4/5, 4/5 ক্রয় মূল্য কত হবে, মানে ক্রয় মূল্য মানে সিপি। তাহলে 48 মাইনাস 9.6 মানে হচ্ছে 38.4 টাকা। এইবার কি বলেছে যে 1/5 25% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে যেটা 9.6 টাকায় কিনেছে সেটা বিক্রি করেছে এসপি কত, এই 25% ক্ষতি হয়েছে, মানে 9.6 × 75/100। তাহলে 3 25 75, 4 25 100, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 4 16, তাহলে 3 24 72, 7.2 টাকায়। এইবার বাকি অংশ মানে এই যে 38.4 টাকায় যে অংশটা কিনেছে এইটা কত টাকায় বিক্রি করলে মোটের ওপর 25% লাভ হবে। এবার দেখো মোটের দাম কত, মোটের দাম 48 টাকা। তাহলে 48 টাকায় যদি 25% লাভ হয় মোট বিক্রয় মূল্য কত হবে, 48 × 125/100। তাহলে 5 25 125, 4 25 100, 4 12 48, 5 12 60 টাকা। মোট 60 টাকায় বিক্রি করতে হবে। তার মধ্যে আমরা 1/5 বিক্রি করছি 7.2 টাকায়। তাহলে বাকি 4/5 কত টাকায় বিক্রি করব, না 60 মাইনাস 7.2 মানে হচ্ছে কত হবে, না 52.8
টাকায়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে 4/5 38.4 টাকায় কিনে 52.8 টাকায় বিক্রি করতে হবে। তাহলে লাভের হচ্ছে এর থেকে 38.4 বিয়োগ দিয়ে দিই, তাহলে 0.4, 8 4 12 হাতে রইল 1, 14.4 টাকা। তাহলে লাভের শতকরা হার হচ্ছে, লাভ কত হয়েছে 14.4 টাকা হয়েছে। আর কত টাকার ওপর লাভ হয়েছে 38.4 টাকা এবং ইন্টু 100, এটাই লাভের শতকরা হার। তাহলে আমরা ক্যালকুলেশন করি এবার এটা। তাহলে 4 দিয়ে কাটলে 4 নং 36, 37 38, 4 6 24, এটা আগে পয়েন্টটা তুলে দিলাম। 3 4 12, 4 6 24, 3 12 36 আর 8 12 96, 8 4 2 8, 4 25 100, তাহলে 3 25 75/2 মানে 37.12, উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি কাজ ক এবং খ একসঙ্গে সম্পূর্ণ করে 15 দিনে, খ এবং গ কাজটি করে 20 দিনে, গ এবং ক কাজটি করে 12 দিনে। ওই কাজটি খ একা সম্পূর্ণ করে। তাহলে কি হবে না, এখানে বলেছে ক খ 15 দিনে করবে কাজটা, তার মানে ক আর খ, ক প্লাস খ 15 দিনে করছে 1 অংশ, তাহলে 1 দিনে করবে 1/15 অংশ। ঠিক আছে, এবার বলেছে খ এবং গ কাজটি 20 দিনে করে, তাহলে খ প্লাস গ কাজটি 20 দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে করবে 1/20 অংশ। এবার কি বলেছে গ এবং ক, গ প্লাস ক 12 দিনে করছে 1 অংশ, তাহলে 1 দিনে করবে 1/12 অংশ। তাহলে যদি এটা আমি যোগ করে দিই, এদিকে দেখো থাকবে হচ্ছে 2টো ক, 2টো খ আর 2টো গ, তাই তো। আর 1 দিনে করবে, এটা যোগ করে দিই 1/15 প্লাস 1/20 প্লাস 1/12, তাহলে 15 12 আর 20 লসাগু কত, 15 12 20 লসাগু 60, 4 15 60, 3 20 60, 5 12 60, 4 3 7 5 12, 12/60 মানে হচ্ছে 1/5। তাহলে এখান থেকে যদি একটা 2 কমন নিই, তাহলে থাকবে হচ্ছে ক প্লাস খ প্লাস গ 1 দিনে করে হচ্ছে 1/5 অংশ। তাহলে এখান ক প্লাস খ প্লাস গ, এটা 2টো ক 2টো খ 2টো গ, তারা 1/5 অংশ করছে। তাহলে ক প্লাস খ প্লাস গ 1 দিনে করবে, এই দুইটাই নিচে চলে আসবে, তাহলে 1/10 অংশ। তার মানে কি ক খ গ এক হচ্ছে 1 দিনে 1/10 অংশ করে। এবার কি বলেছে না খ কত দিনে করবে, তাহলে দেখো বলেছে গ আর ক 1 দিনে করে 1/12 অংশ। এই ক প্লাস খ প্লাস গ থেকে গ প্লাস ক বাদ দিলেই খ বেরিয়ে যাবে, তাহলে খ 1 দিনে করবে 1/10 মাইনাস 1/12 মানে 60, 6 10 60, 5 12 60, 1/60 অংশ। তাহলে গ যদি 1 দিনে 1/60 অংশ করে, গ 1 অংশ করবে 60 দিনে, উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে কত টাকা 3 বছরে 10% বার্ষিক সরল সুদে 2600 টাকা হবে। ধরি আসল পি সমান এক্স টাকা। ঠিক আছে, তাহলে এক্স টাকা কত বছর, আর হচ্ছে 10% হারে কত বছর, টাইম টি হচ্ছে 3 বছর। তাহলে সুদ কত, ইন্টারেস্ট আই ইজুকাল টু পি টি আর বাই 100। তাহলে এখানে পি হচ্ছে এক্স, টি হচ্ছে 3, আর হচ্ছে 10/100, 0 0 কেটে গেলে 3x/10 টাকা। তাহলে সুদ হচ্ছে 3x/10 টাকা। তাহলে সুদ আসল কত হবে, পি সুদ আর আসল আই প্লাস পি সমান আই কত 3x/10 প্লাস আসল কত এক্স, তাহলে এটা হবে হচ্ছে 13x/10 সুদ আসল। তাহলে প্রশ্ন অনুসারে এই 13x/10 সমান 2600 টাকা। তাহলে এক্স সমান 2600 ইন্টু 10/13, 13 দুগুণে 26 মানে 2000 টাকা। তাহলে আসল কত 2000 টাকা, উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে দুটি সংখ্যার বর্গের যোগফল 68 এবং তাদের অন্তরের বর্গ 36, সংখ্যা দুটির গুণফল হলো। তাহলে ধরি একটা সংখ্যা এক্স, একটা সংখ্যা ওয়াই। তাহলে বলেছে বর্গের সংখ্যা দুটির বর্গের যোগফল হচ্ছে 68। তার মানে কি বলেছে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 68 বর্গের যোগফল বলেছে। আর বলেছে অন্তরের বর্গ, আগে সংখ্যা দুটির অন্তর কত হবে না এক্স মাইনাস ওয়াই এর বর্গ বলে এটা স্কোয়ার সমান বলেছে 36। এবার কি বলেছে সংখ্যা দুটির গুণফল মানে এক্স ইন্টু ওয়াই, তাই তো। তাহলে আমরা প্রথমে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের ফর্মুলাটাকে ভেঙে দেবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস
2ab সমান সমান 36। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটারই মান বলে দেওয়া হচ্ছে 68। তাহলে 68 মাইনাস 2xy সমান সমান 36। তাহলে 2xyটা ওপাশে গেলে 2xy সমান সমান 68 মাইনাস 36 সমান সমান 32। তাহলে অতএব এক্স ওয়াই সমান সমান 32/2 সমান 16। তাহলে সংখ্যা দুটি গুণফল কত? 16। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 140 মিটার এবং 160 মিটার লম্বা দুটি ট্রেন যথাক্রমে 35 কিমি প্রতি ঘন্টা এবং 17 কিমি প্রতি ঘন্টা বেগে একই দিকে ধাবমান হয়, একে অপরকে অতিক্রম করতে সময় নেবে। তাহলে দেখো, প্রথম ট্রেনটির গতিবেগ কত বলেছে? 35 কিমি প্রতি ঘন্টা। কিমি প্রতি ঘন্টাকে আমরা মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যাই। 35 ইন্টু 5/18। তাহলে 5 5 25, 3 5 15, 16 17, 175/18 মিটার প্রতি সেকেন্ড। আর দ্বিতীয় ট্রেনটার গতিবেগ কত বলেছে? 17 কিমি প্রতি ঘন্টা। তাহলে একেও মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যাব। 17 ইন্টু কিমি প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে নিতে গেলে আমরা জানি 5/18 দিয়ে গুণ করতে হয়। তাও এটাও আমরা তাই 5/18 দিয়ে গুণ করলাম। তাহলে 5 17 85/18 মিটার প্রতি সেকেন্ড। তাহলে দুটো ট্রেনের গতিবেগ আমরা মিটার প্রতি সেকেন্ডে নিয়ে গেলাম। এরপরে কি হবে না, ট্রেন দুটো একই দিকে ধাবমান। যদি দুটো ট্রেনের গতির অভিমুখ একই দিকে হয় তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ কত হবে? না, আপেক্ষিক গতিবেগ হবে হচ্ছে ট্রেন দুটির গতিবেগের বিয়োগফল। তাহলে এখানে আপেক্ষিক গতিবেগ হবে 175/18 মাইনাস 85/18। লসাগু 18ই হবে। তাহলে 175 মাইনাস 85 মানে 90/18। 5 18 90। তাহলে 5 মিটার প্রতি সেকেন্ড। এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। এইবার দেখো, একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে অতিক্রম করে তখন তাদের অতিক্রান্ত দূরত্ব হয় ট্রেন দুটোর দৈর্ঘ্যের যোগফল। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব কত হবে? অতিক্রান্ত দূরত্ব হবে 140 প্লাস 160 মানে দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল মানে 300 মিটার। এইবার দেখো, 300 মিটার যেতে 5 মিটার প্রতি সেকেন্ড গতিবেগ নিয়ে কত সময় লাগবে? না, আমরা জানি টাইম টি ইজুকাল টু ডিস্টেন্স বাই স্পিড। এখানে ডিস্টেন্স হচ্ছে কত? ডিস্টেন্স হচ্ছে 300 মিটার আর স্পিড হচ্ছে 5 মিটার প্রতি সেকেন্ড। তাহলে বাই 5। তাহলে এটা হবে 5 6 30 মানে 60 সেকেন্ডে অতিক্রম করবে। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক, কোনো এক বছরের প্রথম 5 মাসে কোনো একজন লোকের প্রতি মাসে গড়ে 1250 টাকা এবং পরের 7 মাসে গড়ে প্রতি মাসে 1350 টাকা খরচ হয়। লোকটির প্রতি মাসে গড়ে কত টাকা উপার্জন হলে বছরের শেষে তার 2300 টাকা সঞ্চয় হবে? তাহলে দেখো, কী বলেছে? প্রথম 5 মাসে প্রতি মাসে গড়ে 1250 টাকা করে খরচ হয়েছে। তাহলে 5 মাসে মোট কত খরচ হয়েছে? 1250 ইন্টু 5 সমান সমান 5 0 0, 5 5 25, 5 2 10, 2 12, 5 1 5 আর 1 6, 6250 টাকা। আচ্ছা, তারপরে কি বলেছে? 1350 টাকা করে প্রতি মাসে খরচ হয়েছে বাকি 7 মাস। তাহলে 7 মাসে মোট খরচ হয়েছে 1350 ইন্টু 7 সমান সমান 7 0 0, 5 7 35, 3 7 21 আর 3 24, 7 1 7 8 9। তাহলে 12 মাসে মোট খরচ হয়েছে কত? 0, 5 আর 5 10, হাতে রইল 1, 4 আর 2 6 আর 1 7 আর 9 আর 6 1500। তাহলে 15,700 টাকা। এটা হচ্ছে 12 মাসে মোট খরচ। এইবার কি বলেছে? যে সে যদি 2300 টাকা সঞ্চয় করতে চায় তাহলে তার মোট আয় কত হবে? সঞ্চয় যদি 2300 টাকা করতে চায় তাহলে মোট আয় করতে হবে তাকে 12 মাসে। এটা যোগ করে দিলেই মোট আয় বেরিয়ে যাবে। তাহলে 0 0 7 3 10, 5 6 7 8 1 18,000 টাকা। তাহলে তাকে 12 মাসে 18,000 টাকা আয় করতে হবে। এবার 12 মাসে 18,000 টাকা আয় করতে পারলে গড়ে মাসে থেকে কত করে আয় করতে হবে? এটাকে 12 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 12 1 12, 6 0 60, 5 12 60, আরও 2 শূন্য। তাহলে প্রতি মাসে থেকে 1500 টাকা করে আয় করতে হবে। তাহলে উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12 16 এবং 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। দেখো, এই অঙ্কগুলো সাধারণত কি করতে হবে সেটা নিয়ে কিছু কিছু ছাত্রদের অসুবিধা হয়, যেটা লসাগু করব না গসাগু করব। দেখো, আমরা একটা কি জানি যে লসাগু মানে কি? লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
এবার দেখো এই লসাগুতে কী আছে, লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে ছোট, আর গসাগুতে আছে গরিষ্ঠ, গরিষ্ঠ মানে বড়। অর্থাৎ এখানে যদি বলে কোন ক্ষুদ্রতম সংখ্যা, অবশ্যই লসাগু হবে। আর যদি বলে কোন বৃহত্তম সংখ্যা বা সবচেয়ে বড় কোন সংখ্যা, তাহলে সেক্ষেত্রে আমরা গসাগু করব। বুঝলে? তাহলে এখানে বলে দিয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে, তাহলে এটা আমরা অবশ্যই লসাগু করব। এবার আমরা লসাগু করি। 12, 16 আর 36, এটাকে 4 দিয়ে যাবে, 3 4 12, 4 4 16, 4 নং 36, তারপরে 3 দিয়ে যাবে, 3 1 3, 4 3 3 9, 3 4 12, 3 4 12, 12 12 144, তাহলে এটা লসাগু হচ্ছে 144। 144 হচ্ছে সেই সংখ্যা যেই সংখ্যা দিয়ে 12, 16 বা 36 ভাগ করলে মিলে যাবে। কিন্তু কি বলেছে না, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 আর 36 ভাগ করলে 7 অবশিষ্ট থাকবে, তাহলে এর সঙ্গে 7 যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে এটা হবে 151, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি 151, উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট পরিমাণের 50% হবে। তাহলে 300 গ্রাম দ্রবণে 40% চিনি আছে, তাহলে চিনি কত আছে, 340%, তাহলে 300 × 40/100, তাহলে 0 0 কেটে গেল, 3 4 12, 120 গ্রাম এটা হচ্ছে চিনি আছে, তাই তো? তাহলে চিনি যদি 120 গ্রাম হয়, তাহলে জল কত আছে দ্রবণে, জল আছে 300 - 120 = 180 গ্রাম। এবার বলেছে ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণে 50% হবে। তাহলে ধরি x গ্রাম, তাহলে এখন মিশ্রণে চিনি আছে কত, 120 + x, আর জল আছে 180, এতে চিনির পরিমাণ কত হবে, 50%। চিনির পরিমাণ যদি 50% হয়, জলের পরিমাণ কত হবে, 100 - 50, তাহলে দেখো এটা কত হচ্ছে, 50/50 মানে 1/1, তাই তো? এটা কেটে দিলে তাহলে কি হচ্ছে, এইটা যদি বজ্রগুণন করি, 120 + x = 180, তাহলে x = 180 - 120 = 60 গ্রাম। তাহলে কত গ্রাম চিনি মেশাতে হবে, 60 গ্রাম চিনি মেশাতে হবে, উত্তর সি। আচ্ছা, পরের অঙ্ক বলেছে মান নির্ণয় করো, বলে একটা সরল দেওয়া আছে। তাহলে সরলের আমরা নিয়ম কি, প্রথমে আমরা রেখা বন্ধনীর কাজ করব, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে কী আছে না, 1 4 গুণ 1 2 মাইনাস 1 3, আগে আমরা এইটুকুর কাজ করব কারণ এটার ওপর রেখা বন্ধনী দেওয়া আছে। তাহলে 2 আর 3 এর লসাগু কত, 6, তাহলে 3 - 2 ইন্টু 1 4 সামনে রয়েছে, তাহলে সমান সমান কত হচ্ছে, 1 4 গুণ 1 6 সমান সমান 1 24। তাহলে দেখো এইটুকুতে 1 24 হলো। এবার যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করি, সেকেন্ড ব্র্যাকেট এঁকে আছে, সেকেন্ড ব্র্যাকেটে আছে হচ্ছে 2 এর 3 মাইনাস, এখান থেকে বেরোবে হচ্ছে 1 24, তাহলে 24 আর 24 লসাগু হচ্ছে 24, 3 8 24, 8 2 16 মাইনাস 1 মানে 15 24। তাহলে দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেট এতটা, এটাটুকু দিয়ে আমাদের 15 24 হচ্ছে, তাহলে 1 2 ভাগ 15 24 হবে। তাহলে আমরা লিখলাম 1 2 ভাগ 15 24, তাহলে 1 2 গুণ হচ্ছে 24/15, তাহলে 2 দিয়ে কিনলে 12, তাহলে 12/15। এ দেখো থার্ড ব্র্যাকেটের পুরোটার মধ্যে আসছে 12/15, এটা হচ্ছে 5 - 12/15, তাহলে লসাগু কত হচ্ছে 15, 5 15 75 মাইনাস 12 3 6, তাহলে 63/15, 4 15 60, 3 এর 15, 3 5 15, তাহলে 4 পূর্ণ 1 এর 5, উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 25:26 হলে লাভের শতকরা হিসেব নির্ণয় করো। তাহলে কি বলেছে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 25:26, ধরি ক্রয় মূল্য হচ্ছে 25x, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 26x, তাহলে লাভ কত হচ্ছে, লাভ হবে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে 26x - 25x = x। তাহলে লাভের শতকরা হার, আমরা লাভের শতকরা হার কী জানি, যে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে x কেটে গেলে 4 25 100, তাহলে লাভের শতকরা হার 4%, উত্তর 4।